নমস্কার। গণশক্তি ডিজিটালের পর্দায় আপনাদের স্বাগত। ৪ঠা নভেম্বর থেকে আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এখন মোটামুটি ১ সপ্তাহ পার করে গেছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এনিউমারেশন ফর্ম দেওয়া হয়ে গেছে। অনেক জায়গায় বিএলওরা সেই ফর্ম তুলতেও শুরু করে দিয়েছে। কিন্তু এর মধ্যে একাধিক অভিযোগ, মানুষের মধ্যে যে আতঙ্ক, সেগুলো বারবার সামনে এসছে। এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলে নেব আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিআইএম নেতা দেবেশ দাসের সাথে। দেবেশ দা, আপনাকে স্বাগত গণশক্তি ডিজিটালের পর্দায়। আপনার কাছে প্রথমেই যে জিনিসটা জানা সেটা হচ্ছে এসআইআর এ এখন আমরা মাঝপথে রয়েছি। তাহলে এখন আমাদের মানুষের মধ্যে একাধিক আতঙ্ক রয়েছে। কারোর ২০০২ এ নাম আছে, কারোর ২০০২ তে নাম নেই, অনেকে পাচ্ছেন না। সেই সব মানুষরা কি করবেন এখন? না, প্রথম কথা হচ্ছে যে ২০০২ যাদের নাম নেই তাদের দেখতে হবে যে তাদের বাবা মার নাম আছে কিনা, বাবা মার নাম ২০০২ আছে কিনা সেটা দেখতে হবে। সেটা যদি বাবা মার ক্ষেত্রে না পাওয়া যায় তাহলে দেখতে হবে যে ঠাকুরদা ঠাকুরমার নাম আছে কিনা, সেইটা দেখে তারপরে সেই জায়গাটা ফিল আপ করতে হবে। এইটা হচ্ছে প্রথম বিষয়। প্রথম বিষয়। আপনারা এই কাজের সাথে আপনি দীর্ঘদিন ভাবে যুক্ত আছেন। এসআইআর নিয়ে বারবার আপনি ভোটার লিস্ট নিয়ে, যেটা হচ্ছে আপনাদের কলকাতা জেলার পক্ষ থেকে বারবার মৃতদের একাধিক নাম ৭ নম্বর ফর্ম জমা দেওয়া হয়েছে বাতিল করার জন্য। কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে মৃত ভুয়ো ভোটার যারা, তাদেরও ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে এখানে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের একটা যোগসাজশে, মানে ইলেকশন কমিশনের যোগসাজশে এখানে মৃত এবং ডুপ্লিকেট নাম বাদ দেওয়া হয়। আমরা কলকাতা জেলায় যেটা দিয়েছিলাম সেটা প্রায় ৯০০ বুথের ক্ষেত্রে দিয়েছিলাম। তাতে দেখা গেছে প্রায় ২৭,০০০ মৃত, তার মানে পার বুথ ৩০টা। তার মানে আমাদের পশ্চিমবঙ্গে যদি প্রায় ৮০,০০০ বুথ হয়, তার মানে প্রায় ২৪ লাখ এরকম। এই বুথগুলো তৃণমূল তো ভোট দিতে দেয় না কাউকে, এই ভোটগুলো ওরা মারত এবং এটা রয়ে গেছে। এখন সেইটা এনুমারেশন যখন হচ্ছে, বিএলও সে ফর্মগুলো দিয়ে দিচ্ছে। এখন যেখানে আমাদের বাড়িতে দিলে আমরা নিশ্চয়ই বলে দেবো মারা গেছে তাদের এটা, কিন্তু যে ভোটগুলো তৃণমূল ইচ্ছা করে রেখেছে, যে ডুপ্লিকেট নামগুলো বা টুকিয়েছে, সেগুলো তৃণমূল আবার ফিল আপ করে দিচ্ছে। এবং তার ফলে সেই নামটা ইলেকশন কমিশন কখনো বলছে না যে এইটা কিভাবে তারা বাদ দেবে। ওরা এই বিষয়ে ইন্টারেস্টেডই না, মানে বেসিক্যালি এইটা বাদ দেওয়ার ব্যাপারটাতে ওরা খুব কথা বলেনি, এখনো স্পষ্ট করে নির্দেশ আসেনি যে এই ডুপ্লিকেট নাম এবং মৃতটা কিভাবে বাড়তে হবে, এরকম স্পষ্ট কোনো ডকুমেন্ট আমি দেখতে পাই। যদি ধরুন এই যে ড্রাফট লিস্ট যেটা বেরোবে, সেখানটায় যদি মৃতদের নাম থাকে, ভুয়োদের নাম থাকে, তখন কি করো? আমরা তো মৃতদের নামটা নোট করছি, আমরা বলবো এবং সেই বিএলও কে রেসপন্সিবল করতে বলবো যে, এবং আমরা যতটা পারছি আমরা ইনফরমেশন কেন্দ্রীয় ভাবে ওই ইআরওর কাছে দেব যে এই হচ্ছে এরা মৃত, ওদের একটা চেক করা উচিত। এবং যদি চেক না করে তাহলে আমরা বিএলও কে ব্যাপারে ব্যবস্থা নিতে বলবো। এসআইআর এ এই যে প্রক্রিয়া চলছে, এখনো পর্যন্ত আপনাদের কাছে কি রিপোর্ট রয়েছে, মানে কিরকম ভাবে চলছে? দেখুন, মানুষের একটা ব্যাপারটা হচ্ছে যে ২০২৪ সালে আমাদের লোকসভা ইলেকশন হয়েছিল। ২০২৪ সালে ইলেকশনে যে হিসেব ইলেকশন কমিশন দিয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে ১৮ থেকে ৩৯ বছর বয়স ছিল হচ্ছে 30, মানে প্রায় 45.5%, মানে প্রায় 46%। এখন ২০০২-তে কাদের ভোটার তালিকায় নাম থাকবে না? ২০০২-তে ভোটার তালিকায় নাম থাকবে না যে হচ্ছে ১৯৮৪ সালে জন্মেছে, সে তার নাম থাকবে না, কারণ ২০০২ এর ১লা জানুয়ারি ভোটার লিস্টটা দিয়েছে। তার মানে ১৯৮৩ থেকে যে জন্ম তারই থাকবে। তার মানে ভোটার লিস্টে ১৮ থেকে ৪১ বছর যত আছে তাদের ভোটার লিস্টে নাম থাকবে না। বা ২০০২-তে যে ভোটার লিস্ট, যে যারা হয়তো ১৮ বছর হয়ে গেছে
কিন্তু 2002-তে তো কোনো ভোট ছিল না, 2004-এ ভোট ছিল, তখন সে ভোটে নাম তুলেছে, তারও নাম থাকবে। এই সংখ্যাটা প্রায় 50%, মানে ভোটার লিস্টের প্রায় 50% লোকের নাম 2002-তে নেই। কম নয়। হুম এমন হয়তো হতে পারে যে 2004-এ সে ভোটার লিস্টে নাম উঠেছে প্রথম, 2004 থেকে 2024 অব্দি 9টা বিধানসভা লোকসভা ভোট হয়েছে, গোটা 4 কর্পোরেশন বা মিউনিসিপালিটি, মানে 13টা ভোটে সে ভোট দিয়েছে, হুম কিন্তু তার ভোটার লিস্টে নাম। হুম এখন সেইখানে দাঁড়িয়ে তাকে দেখতে হবে, এটা তো খুব টেনশনের ব্যাপারই, খুঁজে বার করতে হবে সকলের ইয়েতে হুম দাঁড়িয়ে। সবাই তো অত ইন্টারনেট ব্যবহার করে, কজন মানুষ ব্যবহার করে খুঁজে বার করতে পারে? তার ফলে এইটা একটা সমস্যা তো বটেই, এবং আমরা চেষ্টা করছি মানুষকে হেল্প করতে, যে দিতে, খুঁজে বার করতে, সেটা দিয়ে যাতে যতটা পারা যায় এটা সেভ করা যায় সেটা আমরা চেষ্টা করছি। অনেকের ক্ষেত্রে যেমন সমস্যা হচ্ছে, অনেকে মনেই করতে পারছে না কোন বিধানসভা ছিল, কারণ তারপর হ্যাঁ, ডিলিমিটেশন হয়েছে, অনেক কোন বদলে গেছে। বিধানসভা ছিল, কোথায়, এমন কোন কোন জায়গাটা স্কুলে ছিল। ভোট দিত। এবং সত্যি সত্যি 2002-তে তার ভোটার লিস্টে নাম ছিল কিনা, হ্যাঁ এমনও অনেককে আমি চিনি যে 2001-এ ভোট দিয়েছে, কিন্তু 2002-তে যখন স্পেশাল রিভিশন হয়ে গেছে তার নামটা বাদ চলে গেছে, সে আর খেয়াল করেনি। তারপর যখন 2004-এর ভোট এসে সে দেখছে তার নামটা নেই, সে তখন আমার নামটা তুলেছে। হুম হুম মানে এরকম অনেক হয়েছে যে 2001-এও ভোট দিয়েছে, 2004-এও ভোট দিয়েছে, কিন্তু 2002-তে ভোটার লিস্টের তালিকায় নামটা নেই। এরকমও ঘটনা আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইলেকশন কমিশন আরো কিছু ব্যবস্থা করতে পারতো, যে 2001 বা তার আগের ভোটার ভোটার আইডি। লিস্টটাও তারা কোথাও একটা পাবলিশ করতে পারতো বা ওয়েবসাইটে দিতে পারতো। সে যদি শিক্ষিত হয় তাহলে খুঁজে বের করার চেষ্টা করতে পারতো, বা যে যে শিক্ষিত না হয় অন্যরা তাকে খুঁজে দিতে চেষ্টা করতে পারতো, এটা করতে পারতো। এবং এটা তো ইলেকশন কমিশনের কাছে তো সবই আছে, এটা না করার কোনো হুম কারণ ছিল না। এরকম কিছু কিছু আছে, মানে অন্তত বেশ কিছু আছে যারা 2002-তে হট করে বাদ পড়ে গেছে। তাদের ক্ষেত্রে কি করণীয়, ধরুন নাম এবার তাদের বাদ ক্ষেত্রে চলে করণীয় গেছে। যেটা, যে তাদের দেখতে হবে যে 2002 সালে বাবা মার নামটা ছিল কেন। আচ্ছা হ্যাঁ, এটা আচ্ছা। হচ্ছে একটা। এসআইএন নিয়ে আপনার কাছে একটা যে বিষয় জানা, সেটা হচ্ছে যে ধরুন যাদের 2002-তে নাম নেই, তাকে তার বাবা মার নাম বা ঠাকুমা ঠাকুরদার নাম, যেটা আপনি বললেন, দিতে হচ্ছে। অনেকে আমাদের প্রশ্ন করেছে, জানতে চেয়েছে, যখন যে ফিল আপ করছে, বাবার নাম লিখলো, বাবার ভোটার আইডি নাম্বার, ঠাকুমা এই ঠাকুরদার নাম লিখলো, তারপর সম্পর্ক, রিলেশন। সম্পর্কটা হচ্ছে ওই ভোটার তালিকায় যে নামটা আছে আচ্ছা সেইটা লিখতে হবে। আচ্ছা, মানে বাবার সাথে ঠাকুরদার যে সম্পর্ক, সেইটা লিখতে হবে। পিতা। মানে ওই ভোটার তালিকায় যে ইয়েটা ছিল ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দিতে হবে, ওইটা পুট করতে হবে। এটা তো এসআইআর নিয়ে গেল। এবার যে বিষয়টা আপনার কাছে জানা, সেটা হচ্ছে যে এই যখন এসআইআর প্রক্রিয়াটা চলছে, তখন আমরা দেখছি যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া মহাসংঘে কয়েকজন, তারা অনশন করছে। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল তারা অনশন চালিয়ে যাচ্ছে। এই মতুয়া আসলে কারা? প্রথম কথা হচ্ছে যে আহ, প্রথম কথা এই অনশনটা আমি সমর্থন করি, আচ্ছা এবং এক্সাক্ট কজ আছে, এক্সাক্ট কারণ আছে, যাতে তাদের ক্ষোভের বিক্ষোভের কারণটা সঙ্গত। এটা হচ্ছে ধরুন যে 2003 সালের একটা আইন হয়, তারপরের থেকে উম, বাংলা ভাষীরা একটা বিরাট সমস্যায় পড়ে। 2003 সালের আইনে যেটা বলা হয় যে 1987 থেকে 2004 সালের মধ্যে যারা জন্মেছে তারা সরাসরি ভারতের নাগরিক নয়, তাদের প্রমাণ করতে হবে তাদের বাবা বা মা কেউ ভারতের নাগরিক ছিল। তার মানে এটা বাজপেয়ী সরকারের সময় আইন। হয়েছে, হ্যাঁ, বাজপেয়ী সরকারের সময় মমতা ব্যানার্জি তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিল তখন। এই যে আইনটা, এবং যদি 2004 সালের পরে হয় তাহলে বাবা মা দুজনেই ভারতের নাগরিক ছিল সেটা প্রমাণ করতে হবে। এটা মানে খুব সাংঘাতিক আইন এটা এই কারণে যে 2000 মানে তার মানে 1951-এর আগে যিনি এসেছিল হুম তিনি হচ্ছেন ভারতের নাগরিক। হুম 1951-এর পরে আসামের ক্ষেত্রে একটা স্পেশাল সুবিধা দেওয়া হয়েছিল 1971, কারণ রাজীব গান্ধী 19
85-এ ওখানে একটা চুক্তি করে, সেখানে 1971টাকে কাট অফ ডেট করে, এবং ইন্দিরা গান্ধী মুজিব চুক্তিতেও 1971 কাট অফ ডেট। কিন্তু 2003-এর আইনে কখনোই 1971-এর কথা কিছু বলেন, এটা হচ্ছে কেস। এখন এটা প্রমাণ করবো ভেরি ডিফিকাল্ট, যে তখন তো দাঁড়িয়ে জন্মেছিলাম, এখানেই হয়তো জন্মেছিল, কিন্তু আমার তো বার্থ সার্টিফিকেট নেই। বার্থ সার্টিফিকেটের যে আইন, সেটাই ভারতবর্ষে শুরু হয়েছে 1969। তখনও বার্থ সার্টিফিকেটের ওই আইন দিয়ে সব জায়গায় চালু হয়নি। কলকাতা কর্পোরেশনে চালু হয়েছিল, পঞ্চায়েত গুলোতে তো চালুই হয়েছে। তারপরে তার আগে যে যে জন্মেছে সেই বা কি করে প্রমাণ করছে? দিস ইজ ভেরি প্যাথেটিক। এবং এরপরে যেটা হয়ে যায়, যে সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার, যেমন নরেন্দ্র মোদীকে কেউ জিজ্ঞাসা করবে না আরে মশাই আপনার বার্থ সার্টিফিকেট কোথায়, কারণ নরেন্দ্র মোদী গুজরাটি, তার মানে ও বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসে। কিন্তু একজন বাঙালিকে আমাকে জিজ্ঞাসা করতে পারে এই তো আপনার বার্থ সার্টিফিকেট কোথায়, কারণ আমি বাংলায় কথা বলি বলে আমি বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছি। গুজরাট তো আর বাংলাদেশ বা পাকিস্তান, নরেন্দ্র মোদী কোনো সার্টিফিকেট নেই, কিন্তু নরেন্দ্র মোদীকে কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি কি দেশের লোক, কেউ জিজ্ঞাসা করবে। কিন্তু আদবানি চলে এসেছিল 1947-এ, সেটা লিখেছেন। সত্যি 1947-এ এসছেন না কবে এসছেন আমরা কেউ জানি না। জানি না প্রমাণ আছে কিনা জানি না, সেটা আবার প্রমাণ আছে। তাহলে এই যে জিনিসগুলো বাঙালিদের একটা সমস্যা হচ্ছে যে তোমাকে প্রমাণ করতে হবে। আর আমি যদি এখানে জন্ম হতাম, তার ফলে এই সময় দাঁড়িয়ে পার্লামেন্টে মনমোহন সিং বলেছিলেন যে এটা খুব ইয়ে দিয়ে সংবেদনশীলতার সাথে দেখতে হবে, কারণ বাংলাদেশ থেকে অনেক সময় অনেক মানুষ আসে যারা হচ্ছে উদ্বাস্তু ইত্যাদি, এই সমস্ত তাদের বিষয়টা দেখতে হবে। 2012 সালে সিপিআইএম এর পক্ষ থেকে সিপিআইএম সেক্রেটারি তখন ইয়ে মনমোহন সিং প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে 2003 সালের যে আইনটা আছে এটাকে সংশোধন করা, কারণ এটাকে ঠিক মতো নেই, কারণ এখানে দাঁড়িয়ে অনেক লোকের এবং বাঙালিরা বিশেষ করে হ্যারাস্ট হচ্ছে, এবং বেসিক্যালি বাঙালিরা যারা হ্যারাস্ট হচ্ছে তাদের অনেকেই হয়তো 71-এ দেখেন একটা সত্যি তো ঘটনা, যে 71-এ যে ঘটনা ঘটেছিল তাতে দাঁড়িয়ে প্রচুর লোক এসেছিল, তাদের প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দেখা উচিত ছিল। এবং নানান সময় নানান ঘটনায় এসছে মানুষ, সেইখানে দাঁড়িয়ে সেই মানবিক দৃষ্টিভঙ্গিটা কেন সরকার, আর বাংলাভাষী বলেই তাদের প্রবলেম হচ্ছে। আমার হয়তো কেউ মেদিনীপুরে জন্মেছে, সে ওদেশ থেকেও আসেনি, কিন্তু তার বার্থ সার্টিফিকেট নেই, তাকে নিয়ে তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আর সে তার তো মুসলিম নাম হলে তাকে নিয়ে সরকার প্রবলেম হচ্ছে, বা হিন্দু নাম হলে বলছে আরে তুমি মুসলিম ছেলে এখানে হিন্দু নাম ইউজ করছো, মানে নানান রকম সমস্যা। এই এখন এই যে সমস্যা, একটা প্রথম যখন দেশভাগ হইলো তখন দেশভাগের সময় একটা মূলত বেশিরভাগটা বর্ণ হিন্দু, তারা এদিকটা চলে এসছে। কিন্তু যখন পরে একটা মেজরিটি হচ্ছে ওই যারা দলিত বা নিম্ন বর্ণের, তারা এসছে। আপনি এই বিষয়ে একটা খুব ভালো বই লিখেছেন একজন, যিনি পরিচ্ছাপী আন্দোলনের 5 জনের একজন ছিলেন, সুনীল হালদার। তিনি একটা বই লিখেছেন, যে তিনি লিখেছেন যে কিভাবে ওই নিম্ন বর্ণের মানুষরা এসছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে মানে নিয়ে একটা উপন্যাস হয়েছে যে কিভাবে নিম্ন বর্ণের মানুষরা এসছে, কপিল ঠাকুর সেই উপন্যাসটা লিখেছেন। এখন সেইখানটা দাঁড়িয়ে নিম্ন বর্ণের মানুষরা এসছে এবং তাদের কিছুই, তারা এমনিতেই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে। আর দাঙ্গার ঘটনা তো কেউ ওরকম সময় যে আমার দাঙ্গা হয়েছিল তা আমি পুলিশে ডায়েরি করে চললাম যে আমি আর এই দেশে থাকতে পারছি না, এরকম তো হয় না, কিছু চলে আসে। আর শুধু দাঙ্গা কেন, একটা পরিবেশ 92-তে এখানে আমি বাবরি মসজিদ ভেঙে দিলাম, তার পরিবেশে ওইখানটা একটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, আমি এখানটায় 2002-তে গোজরাতে আমি 1700 মুসলিমকে 3 দিনের মধ্যে মেরে দিলাম।
তার জন্য ওখানে গন্ডগোল হচ্ছে। এই যে গন্ডগোলগুলো বলতে থাকে, এই সময় যে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারের দেখা দরকার ছিল, সেটা কোনোদিন সরকার দেখেনি। সেইটা নিয়েই আমরা সিপিআইএম এর পক্ষ থেকে প্রকাশ করার চিঠি লিখেছিল প্রধানমন্ত্রী মহোদয়। তাহলে এই যে গরিব মানুষগুলো যারা ওবর্ণ ওপার থেকে এসছে, মোটামুটি তলার দিকের মানুষরা, এদের একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়। মতুয়া সম্প্রদায় মানে ওদের একজন একজন মানুষ ছিলেন হরিচাঁদ গুরুচাঁদ। তারা হচ্ছে বলেছিলেন যে মানুষকে পড়াশোনা করতে হবে, এই নিম্ন বর্ণের মানুষদের। এবং হরিচাঁদ এই ইয়েটা দিয়েছিলেন যে নিম্ন বর্ণের মানুষদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো রাস্তা নেই। এবং এইটা বলে তার যে প্রচুর স্কুল, ওটা কথায় আছে প্রায় কয়েক হাজার স্কুল উনি খুলেছিলেন, পার্টিকুলারলি গরিব মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য, এবং সেখানে তিনি দিচ্ছেন। এবং আজকে যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখি যে হরিচাঁদের এই কাজ, তারপরে তার ছেলে গুরুচাঁদের এই কাজ, সেটা কি সত্যিই কোনো ফসল দিয়েছিল? তাহলে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান বলছে সত্যিই ফসল দিয়েছিল। কারণ ওনাদের কাজ মূলত একটা ছিল বেশিরভাগ নমশূদ্র কমিউনিটির মধ্যে। এবং আপনি যদি দেখেন যে নমশূদ্র কমিউনিটিতে লিটারেসি হার সেটা অনেক বেশি, জেনারেল যে সিভিল কাজ তপশিলি জাতিদের তাদের থেকে অনেক বেশি। তার মানে তার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা একটা ফসল দিয়েছিল। এবং তারপরে তার ছেলে তো এইখানটায় পিয়ার ঠাকুর এখানে ওই ঠাকুরনগরে আসা হয়েছে। তার ফলে এবং এই যে তলার দিকের এই গরিব অংশটা, যারা প্রকৃতপক্ষে দলিত, এবং তাদের একটা বিশাল সমস্যা, এবং সেই সমস্যা তারা পড়ছে। এবং যেটা নিয়ে আমরা সিপিএম থেকে বলেছিলাম 2012-তে যে এটা চেঞ্জ করা উচিত, এই জন্য কি করে এটাকে ইয়ে করা যায়। এরা চারিদিকে হ্যারাস্ট হচ্ছে, মূলত বাঙালি বলে হ্যারাস্ট হচ্ছে, মূলত গরিব বলে হ্যারাস্ট হচ্ছে। এবং এইটা বিষয় এখন বিজেপি বা কেন্দ্রীয় সরকার, অমিত শাহ এইটা একটা রাজনৈতিক ভাবে খেলছে। রাজনৈতিক ভাবে খেলছে কি, ও বলছে ওইখান থেকে সব মুসলমানরা ঢুকেছে। এটা ফ্যাক্ট নয়, এটা ফ্যাক্ট নয় যে ওখান থেকে মুসলমানরা ঢুকেছে। ওখান থেকে মুসলমানরা নিশ্চয়ই এসছে, কিন্তু আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের 2001 থেকে 11, 2021-এ তো কম সেন্সাস হয়নি, 2001 থেকে 11-তে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ভারতবর্ষের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার থেকে কম। তাই যদি হয়, তাহলে যদি অনুপ্রবেশই হতো, অনুপ্রবেশে সব ইয়ে হয়ে গেছে, তাহলে তো এটা হতো না, হতে পারে না। যে অনুপ্রবেশ, আপনি বা যে কোনো জায়গায় গিয়ে গুজরাটে কোনো একটা ইঞ্জিনিয়ার কথা বলবেন, তাদের মাথাটা এরকম ঢুকেছে যে অনুপ্রবেশের পুরো কয়েকটা জেলা বোধহয় পুরো বাংলাদেশের এইরকম একটা জিনিস আসামে হয়েছিল। আসামে বলেছিল যে ওখানে চিঠি লিখেছিল, মানে বলেছিল মানে শুধু ইয়ে নয়, অফিসিয়ালি চিঠি লিখেছিল যে আসামে মুসলিম পপুলেশন এত বেড়ে যাচ্ছে যে কয়েকটি জেলাতে পুরো ফ্লাডেড হয়ে যাবে, তার জন্য এনআরসি হওয়া দরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি হয়েছে আসামে। এনআরসি হওয়ার পরে দেখা গেছে যে 19 লাখ লোক দেখা গেল তাদের কাগজপত্র দেখাতে পারেনি, তার মধ্যে 5 লাখ হচ্ছে গিয়ে মাত্র মুসলমান। কত পার্সেন্ট? 26%। আসামে মুসলমান কত? 34%। তার মানে কম, মেজরিটি হচ্ছে গিয়ে হিন্দু। এবং এই ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে সমস্যাটা হিন্দু হিন্দু মুসলিম মুসলিম বলছে, কিন্তু আসলে একটা কমিউনাল টেনশন করার জন্য বলছে যে ও মুসলিম বলবে, মমতা বলবে আমি মুসলিমের পক্ষে, আর পার্থ থেকে গরিব হোক, গরিব মুসলিম হোক, হিন্দু হোক, সব বাদ হয়ে যাবে, যেটা আসামে হয়েছে। এবং বেশি মেজরিটি যেহেতু মুসলিম, হিন্দুরাই বাদ হয়ে যাবে, এবং বেসিক্যালি আদিবাসী দলিত এরা বাদ হয়ে যাবে। আপনার কাছে শেষ যে প্রশ্নটা জানা, যে 2002-তে যখন এসআইআর আইআর হয়েছে যখন এখানে, তখন
আপনারা সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করেন। যেমন রাজ্যে বামফ্রন্ট সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তখন মতুয়া বা গরিব অংশের মানুষ, যে কোনো মানুষের মধ্যে আমরা কোনো আতঙ্ক সেইভাবে দেখতে পাইনি, কিন্তু একটা অদ্ভুত আতঙ্ক গ্রাস করছে। সেই সময় সরকারের কি ভূমিকা ছিল আর এখনকার সরকারের দেখুন কি ভূমিকা? এখন হচ্ছে যে 2002 সালে কি হবে, যখনই একটা প্রতি বছরই রিভিশন করার কথা, হ্যাঁ, সেই কাজটা এরা করেনি, সেটা তো আলাদা কথা। তৃণমূলের সাথে যোগ সাজেশে কেন্দ্রীয় সরকারের করেনি, কিন্তু যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, তখন দাঁড়িয়ে আরো খুঁজে খুঁজে দেখার কথা তখন কি করা উচিত, যে 2001 সালের বা 2002 সালের ভোটার লিস্টটা তুমি নিয়ে গেছো, নিয়ে দেখেছো যে কে যে বেঁচে আছে, কে শিফট হয়ে গেছে, বাদ দিয়ে দিয়েছো, ভেরি গুড, এটা এখনো হতে পারে, এটা এখনো হতে পারে, এইটার প্রশ্ন তো কোনো অসুবিধা নেই। কিন্তু এখন কি হচ্ছে, এখন হচ্ছে 2002 সালে তোমার বাবার নাম আছে, হ্যাঁ, এইটা কেন তুমি করবে? তুমি 2025 সালের নিয়ে যাও, গিয়ে দেখো যে তুমি তোমার নাম 2024-এ তুমি ভোট দিয়েছো, অতএব তোমার নাম এখানে আছে, তুমি কি ডুপ্লিকেট তোমার কোনো নাম আছে, এখানে কেউ কেউ বেঁচে গেছে, এইখানে এই লোকটার ভোটার লিস্টে নাম ছিল, এই লোকটা কি বেঁচে আছে, দেখো তুমি বাদ দাও, তাহলে সেই বাদ দিলে অন্তত 24 লাখ বাদ পড়ে মৃত। শিফটের অন্তত দাঁড়িয়ে প্রায় অনেক লাখ আছে, কারণ একটু এক্সেস ভোটার লিস্ট হয়ে গেছে, সেটা তুমি ঠিক করো। কিন্তু তুমি 2002 সাল দেখতে যাচ্ছ না, তোমার তো 2002 সাল দেখতে দেখার কথা না, তুমি আসলে বকলমে এনআরসি করছো, উত্তেজনা। কারণটা এইটা, 2002 সালে কোনো উত্তেজনা হয়নি, এখনো উত্তেজনা হতো না, না, মানুষ অ্যাকসেপ্ট করতো, তো ফর্ম ফিল আপও করতে হয়নি। ফর্ম ফিল আপও করতে হয়নি, এবার দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হবে, করে তোমাকে পাঠাতে হবে। এবার ফর্ম ফিল আপের মধ্যে দাঁড়িয়ে কেউ যদি ভুলভাবে ফর্ম ফিল আপ করে দেয়, যে তৃণমূলের যারা ডুপ্লিকেট নাম তুলেছে, সে কি হবে তুমি জানো না, কিচ্ছু জানো না। কারণ ওখানে ফর্মে সেই থাম ইমপ্রেশন থেকে শুরু করে যে কেউ বাড়ির লোক সই করে দিতে পারে বলে দেখেছি। তারা কিছু জানি, তুমি তাহলে সেটা করো না, তুমি দেখো গিয়ে যে এইটা 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 আছে কিনা, ব্যাস ফিনিশ। কিন্তু তুমি 2002 সাল কেন দিচ্ছ? তুমি আবার ওই যে ইনোমিনেশন ফর্মের প্রথম পাতাটা এইটা আছে, দ্বিতীয় পাতায় ওই কথাগুলো আছে, তো এর কি 1987 সালে জন্ম, এর কি 2004? হ্যাঁ, দ্বিতীয় পাতায় ওই কথাগুলো আছে, সেগুলো মানুষের সামনে আসছে না। কিন্তু যখন এই পার্টি, বিভিন্ন পার্টি মিটিং করতে গিয়েছিল, সেখানে ওই ওই ছবিটা দেখে দেখানো হয়েছে, পুরোটা দেখতে গিয়ে দেখা গেছে যে পিছনে ওইটা আছে। তাহলে তুমি কেন তুমি এনআরসি করবে কেন? তুমি ভোটার লিস্ট সংশোধন করো না, হোয়াট ইজ রং উইথ ইট? তোমার 2004 থেকে 2024 অব্দি ভোট দিয়েছে, সে এখন কোশ্চেন মার্ক হয়ে গেছে, 13টা ভোটে ভোট দিয়েছে, সে কোশ্চেন মার্ক হয়ে গেছে যে সে ভোটার হবে কি হবে না। এবং এটার জন্যই উত্তেজনাটা হচ্ছে। আমরা চেষ্টা করছি সিপিএম এর পক্ষ থেকে দাঁড়িয়ে, যে যখন আক্রমণ করছে, ভয় পেয়ে তো লাভ নেই, যতজনকে বাঁচানো যায়, তারপরে দাঁড়িয়ে যতজনের হলো না তাদের কাছে কিছু কি ডকুমেন্ট দেওয়া যায়, তারপরে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে যাদের 2025-এ ভোটার লিস্টে নাম আছে, তাকে ভোটার করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি হওয়া উচিত। এবং সেই 2024-এর ভোটে তার সেইভাবেই প্রধানমন্ত্রী হয়েছে, সেই ভোটার লিস্টে নাম তাদেরকে ভোটার করতে হবে, এটাই আমাদের দাবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন দেবেশ দাসের কথা, এসআইআর এবং বর্তমান যে পরিস্থিতি, যে উত্তেজনা তৈরি করে সেই নিয়ে তিনি কথা বলুন। গণশক্তি ডিজিটালে চোখ রাখার জন্য এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।